মুর্শিদাবাদে বহরমপুরের কাছে গোবিন্দপুর রেল লাইন পার করার সময় উল্কারে ট্রেনের ধাক্কা। কিভাবে হলো এই ঘটনা, কি বলছেন অবসরপ্রাপ্ত রেল আধিকারিক? প্রহরীযুক্ত লেভেল ক্রসিং হলেও দুর্ঘটনা ঘটে গেল মুর্শিদাবাদে। কর্ণ সুবর্ণের কাছে গোবিন্দপুরে যেখানে দুর্ঘটনাটি ঘটেছে সেই দুর্ঘটনাস্থলের অর্থাৎ লেভেল ক্রসিং, সেখানে গেটম্যান ছিলেন। তবে গেটম্যানের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রথমে সাসপেন্ড এবং পরবর্তী সময় তিনি গ্রেফতারও হয়েছেন। যেটুকু খবর পাওয়া গেছে, একটি গাড়ি যাবার পরে সে গেটটা বন্ধ করে দেয়, একটা ট্রেন যাওয়ার পরে। তারপরে আবার সে গেটটা খুলে দেয়, যেটা হচ্ছে নিয়ম বহির্ভূত। যখন প্রাইভেট নাম্বার এক্সচেঞ্জ করে দেওয়া হয়েছে, মানে সে সমাজটাকে জানিয়ে দেওয়া হয়েছে গেটটা বন্ধ হয়েছে, সে কিন্তু গেট খুলতে পারে না, কিন্তু সে গেটটা খুলে দিয়েছিল এবং খুব তড়িৎ গেটটা খুলেছিল। এবং যেটা দেখে, ঘটনা প্রবাহ দেখে বা ছবি দেখে, ভিডিও দেখে যেটা ধারণা হয় সেটা হচ্ছে যে গেটটা সে খুলে দিয়েছিল একদিকে, কিন্তু টাটা সুমোটা, যেটা বাচ্চাদের স্কুলে বাচ্চা নিয়ে যাচ্ছিল, টাটা সুমোটা পার হওয়ার আগেই সে গেটটা বন্ধ করে দেয়। আর যেহেতু প্রাইভেট নাম্বার অলরেডি এক্সচেঞ্জ করা ছিল, যে ডিস্টেন্স সিগন্যাল, যেটা পারমিশন সিগন্যাল, যেখানে স্টপ থাকে না, সেটা সিগন্যাল থ্রু ছিল। এবং ওটা যেখানটা হচ্ছে সেটা 1.5 ডিগ্রি কার্ভ ছিল। এবং ড্রাইভার তার নির্দিষ্ট গতিবেগেই সে গাড়িটা নিয়ে আসছিল। এসে যখন সে সামনে দেখে যে একটা টাটা সুমো দাঁড়িয়ে আছে, তখন তার কাছে কিছু করার ছিল না মারা ছাড়া। নিয়ম বহির্ভূতভাবে গেটটা কিন্তু খুলে দেওয়া হয়েছে এবং খুব সম্ভবত টাটা সুমোটা পেরোবার আগেই সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। এবং গেটম্যান সেটা লক্ষ্য করেনি যে গাড়িটা পাস হয়নি, কিন্তু ড্রাইভারের পক্ষে দেখা সম্ভব হয়নি, কেন সে সিগন্যাল পেয়ে ঠিক স্পিডেই আসছিল। সকালবেলা 7:30 নাগাদ ওই লাইন দিয়ে আপ এবং ডাউন দুদিকে দুটি ট্রেন যাওয়ার কথা ছিল। আপ লাইন ধরে বালুরঘাট এক্সপ্রেস চলে গিয়েছিল, ডাউন লাইন ধরে আসছিল হচ্ছে নিমতিতা কাটোয়া প্যাসেঞ্জার। স্টেশন মাস্টারের সঙ্গে গেটম্যান প্রাইভেট নাম্বার বলে একটা জিনিস হয়, যেটা হচ্ছে মানে আজ্ঞা পালন করলে তার প্রতিদানে আমরা প্রাইভেট নাম্বার দিয়ে থাকি বা রেল দিয়ে থাকে যে করবে। তা স্টেশন মাস্টার তাকে গেট বন্ধের প্রাইভেট নাম্বার চেয়েছিল, সে দুটো গাড়ির জন্য প্রাইভেট নাম্বার দিয়েছিল। কিন্তু সে কি করেছিল, যেটুকু খবর পাওয়া গেছে, একটি গাড়ি যাবার পরে সে গেটটা বন্ধ করে দেয়। তারপরে আবার সে গেটটা খুলে দেয়, যেটা হচ্ছে নিয়ম বহির্ভূত। যখন প্রাইভেট নাম্বার এক্সচেঞ্জ করে দেওয়া হয়েছে, মানে সে সমাজটাকে জানিয়ে দেওয়া হয়েছে গেটটা বন্ধ হয়েছে, সে কিন্তু গেট খুলতে পারে না, কিন্তু সে গেটটা খুলে দিয়েছিল এবং খুব তড়িৎ গেটটা খুলেছিল। এবং যেটা দেখে, ঘটনা প্রবাহ দেখে বা ছবি দেখে, ভিডিও দেখে যেটা ধারণা হয় সেটা হচ্ছে যে গেটটা সে খুলে দিয়েছিল একদিকে, টাটা সুমোটা পার হওয়ার আগেই সে গেটটা বন্ধ করে দেয়। যদি এক্ষেত্রে ইন্টারলকিং ব্যবস্থা থাকতো লেভেল ক্রসিং এ, তাহলে ওই ডিস্টেন্স সিগন্যাল লাল হতো, অর্থাৎ গেট খোলা রয়েছে, ট্রেন এগোনো যাবে না, ফলে ট্রেনটি সেখানে থেমে যেতে পারত। ইন্টারলকিং থাকলে দুর্ঘটনা এড়ানো যেত এই কারণে, তাহলে গেট সিগন্যাল, যেটা ডিস্টেন্স সিগন্যাল, পারমিসিভ সিগন্যাল ছিল, সেটাকে তাহলে স্টপ সিগন্যাল হতো। স্টপ সিগন্যাল মানে যে সিগন্যালে ট্রেন কিন্তু দাঁড়াতে, লাল থাকলে দাঁড়াতে বাধ্য। যেহেতু ইন্টারলকিং ছিল না এবং টিভিও কম থাকার জন্য সেটা ইন্টারলকিং হয়নি, কিন্তু ইন্টারলকিং যদি হতো তাহলে গেট সিগন্যাল থাকতো। আর গেট সিগন্যাল সবসময় তার মধ্যে দুটো সিগন্যাল থাকবে, হয় যাবে নইলে দাঁড়াবে, তাহলে সেটা দুর্ঘটনা এড়ানো যেত। কেউ কিন্তু নেশাগ্রস্ত অবস্থায় কাজ করতে পারে না, এবং তার জন্য রেলের অনেক রকম চেকিং সিস্টেম আছে। ব্রিথেলাইজার দিয়ে টেস্ট করা হয় মাঝে মাঝে। স্থানীয় লোকরা বলছে যে গেটম্যান নেশাগ্রস্ত অবস্থায় থাকে এবং এটা সর্বজন বিদিত। তো এখানে তো একটা অন্যায় হয়েছে, যেটা আমরা বলতে পারি ঠিক মতন মনিটরিং এর একটা অভাব। স্থানীয়দের দাবি, ওই গেটম্যান নেশাগ্রস্ত অবস্থাতে ছিলেন। এর আগেও নাকি সেই ধরনের অবস্থার মধ্যে তাকে লক্ষ্য করতে পারা গেছে। এই গেটম্যানদের দেখাশোনার বিষয়টি তারা যথাযথভাবে ডিউটি করছেন কিনা তা অনেকটাই বর্তায় হচ্ছে পার্মানেন্ট ওয়ে ইন্সপেক্টর বা PWI দের হাতে। এক্ষেত্রে দাঁড়িয়ে ওইখানে দায়িত্বে থাকা যিনি PWI রয়েছেন, তার ভূমিকাও প্রশ্নচিহ্নের মুখে। সে কারণে রেলের তরফ থেকে তাকেও সাসপেন্ড করা হয়েছে।
ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। কেন তৃণমূল থেকে যারা গেছেন তাদের টিকিট দেওয়া হলো? লকেট চট্টোপাধ্যায়কে টিকিট দিচ্ছে না কেন বিজেপি? পদ্ম শিবিরকে খোঁচা দিয়েছেন কুণাল ঘোষ। বিজেপি আবার তৃণমূল থেকেই কাউকে নেবে নাকি কাউকে বিজেপি থেকে কাউকে দেবে, তো সেটা বিজেপি এবার ঠিক করুক। বিজেপির তো লোকজন নেই, এর আগের 3টে সিটে তো তৃণমূল থেকেই লোক নিয়ে দিতে হয়েছে, এখন কোয়েলকে কি আবার দেবেন? তো বিজেপির তো উচিত এবার লকেটকে দিয়ে দেওয়া। উনি কতদিন আর লড়াই করবেন? উনি ভালো অভিনেত্রী, বাট নেত্রী হিসেবেও কাজ করেছেন, কেন বারবার তৃণমূল থেকে যাওয়া লোকদের নিচ্ছেন? তো বিজেপি এবার লকেটকে পাঠাক। কোয়েল দোয়েল পায়েল কোনো ফ্যাক্টর নয়, বিজেপি সংগঠিত দল। বিজেপিতে সংসদীয় বোর্ড সিদ্ধান্ত নেয়, দাবি করেছেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। আমাদের তো একটা সংগঠিত রাজনৈতিক দল, সংসদীয় বোর্ড আছে, সেই সংসদীয় বোর্ডের যেটা সিদ্ধান্ত হবে সেটা হবে। কোয়েল দোয়েল পায়েল বিষয় এটা নয়, বিষয় হচ্ছে বিজেপি, বিষয় হচ্ছে নরেন্দ্র মোদী, বিষয় হচ্ছে একটা সরকার, এই সরকার ভারতবর্ষের রাজনৈতিক ছবি, সংস্কৃতি, গতিমুখ পুরো পরিবর্তন করে দিয়েছে। তো এখানে কারোর ভালো লাগা, কারোর মন্দ লাগা এই সমস্ত কোনো ব্যাপার নয়। ভোটের সময় টাকা বিলির নামে জাল নোট বিলি। এবার জাল নোট মামলায় নাম জড়ালো দিলীপ মণ্ডলের। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল মহেশতলা থানার অস্ত্র আইনের মামলা তদন্তে তথ্য। দিলীপকে হেফাজতে নিয়ে জেরায় জাল নোটের তথ্য, এমনটাই সূত্র। কালীতলা এলাকার টিএমসি পার্টি অফিসে অভিযানে জাল নোট উদ্ধার, 1,20,000 টাকা মূল্যের জাল নোট উদ্ধার। দিলীপের মামলায় জাল নোট সেকশন যুক্ত করা হয়েছে। আগামীকাল দিলীপকে আলিপুর আদালতে পেশ করা হবে। এবার যে খবরের দিকে নজর রাখতে হবে, সোনা পাপ্পুর বিরুদ্ধে এবার ইডির চার্জশিট। জমি দখল বেআইনি নির্মাণ মামলায় ইডির চার্জশিট, দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। কি রয়েছে সেই চার্জশিটে জানাবে অমিত, রয়েছে আমার সঙ্গে। অমিত, তবে ইডির তরফে আজকে দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেওয়া হয়েছে জোর করে জমি দখল ও বেআইনি নির্মাণের ক্ষেত্রে। সেক্ষেত্রে সোনা পাপ্পুকে অভিযুক্ত দেখানো হয়েছে এবং সোনা পাপ্পুর বিরুদ্ধে প্রায় 38 কোটি টাকা আত্মসাতে যেমন অভিযোগ আনা হয়েছে ইডির তরফে চার্জশিট, এবং একই সঙ্গে সোনা পাপ্পু যে সিন্ডিকেট মাফিয়া চালাতেন সেই সিন্ডিকেট মাফিয়ার কথা উল্লেখ করা হয়েছে। সেক্ষেত্রে তার যে গ্যাং, সেই গ্যাংয়ের পেশি শক্তি এবং একই সঙ্গে প্রাক্তন ডিসিপি যিনি এই মামলাতে আগে গ্রেপ্তার হয়েছিলেন তার প্রভাব, অর্থাৎ শান্তনু সিনহা বিশ্বাসের প্রভাবকে কাজে লাগিয়ে কলকাতা পুলিশের অন্তর্গত এবং জেলা পুলিশের বেশ কিছু জায়গায় বিভিন্নভাবে জমি দখল করা এবং সেখানে বেআইনি নির্মাণ করা এবং জমি দখল করার ক্ষেত্রে প্রবীণ নাগরিকদেরকে টার্গেট করা, তাদের কাছ থেকে জোর করে জমি কম দামে কিনে নেওয়া, এমনকি বেশি জমি দখল করে নেওয়া এবং সেটা নির্মাণ করা, এই সমস্ত অভিযোগ কিন্তু আনা হয়েছে ইডির চার্জশিটে। মূল 100 পাতার চার্জশিট এবং গ্রেপ্তারি 60 দিনের মাথায় ইডির তরফে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেওয়া হয়েছে আজ ইডি আদালতে। অমিত সঙ্গে থাকো।